আমরা আজকে মেন্ডেলের প্রথম সূত্র নিয়ে আলোচনা করব। তো মেন্ডেলের প্রথম সূত্রটা বুঝতে হলে আমাদেরকে প্রথমেই যে বিষয়গুলো বুঝতে হবে, জিন কি, অ্যালিল কি, লোকাস, প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, ফিনোটাইপ কি, জিনোটাইপ কি, এই বিষয়গুলো আমাদের আগে বুঝতে হবে। তো আমরা একটু এই বিষয়গুলো ক্লিয়ার করে নিয়েই আমরা প্রথম সূত্রটা আমরা আলোচনা করব। জিন আমরা সবাই জানি, জীবের সকল অদৃশ্য এবং দৃশ্যমান বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককই হলো জিন। জীবের সকল অদৃশ্য এবং দৃশ্যমান বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক হলো জিন। গ্রেগর জোহান মেন্ডেল, যিনি জিন তত্ত্বের জনক, তিনি এই জিনকে কিন্তু ফ্যাক্টর নামে আখ্যায়িত করেন। পরবর্তীতে জোহানসেন 1909 সালে একে জিন নামে আখ্যায়িত করেন। আর টি.এইচ. মর্গান তিনি 1912 সালে বলেন যে জিন ক্রোমোজোমে অবস্থান করে। তাহলে জীবের সকল অদৃশ্য এবং দৃশ্যমান বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক হলো জিন। মেন্ডেল এই জিন আবিষ্কার করেন এবং তিনি এর নাম দেন হলো ফ্যাক্টর। পরবর্তীতে জোহানসেন এর নামকরণ করেন হলো জিন। তাহলে আমরা জিনটা বুঝলাম। এবার আমরা বুঝবো লোকাস কি, অ্যালিল কি। ক্রোমোজোমের যে যে স্থানে জিন অবস্থান করে সেই স্থানগুলোকে লোকাস বলে। তাহলে এই ক্রোমোজোমের আমি ধরে নিলাম যে এই স্থানগুলোতে জিন থাকে, তাহলে এই স্থানগুলোকে আমরা বলবো হলো লোকাস। এই স্থানগুলোকে আমরা কি বলবো? লোকাস বলবো। এইটা তো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার। তাহলে ক্রোমোজোমের যে যে স্থানগুলোতে জিন থাকে সেই স্থানগুলোকে আমরা লোকাস বলবো। অ্যালিল কি? অ্যালিলটা বুঝতে হলে আমাদের হোমোলোগাস ক্রোমোজোমটা আগে বুঝতে হবে। আমাদের ক্ষেত্রে প্রত্যেকটা কোষে তো 46টা ক্রোমোজোম, 23 জোড়া। এই 23 জোড়া ক্রোমোজোমের 23টা ক্রোমোজোম পিতার দেহ থেকে আসা, আর বাকি 23টা ক্রোমোজোম মায়ের দেহ থেকে আসা। তো আকার ও আকৃতিতে একই রকম এবং জিনগতভাবে একই রকম। আকার ও আকৃতিতে একই রকম এবং জিনগতভাবেও একই রকম একটি পিতৃ এবং একটি মাতৃ ক্রোমোজোমকে হোমোলোগাস ক্রোমোজোম বা সমসংস্থ ক্রোমোজোম বলা হয়। তা আমি ধরে নিলাম এই ক্রোমোজোমটা পিতৃ ক্রোমোজোম, পিতার দেহ থেকে আসা ক্রোমোজোম, আর এই ক্রোমোজোমটা মাতৃদেহ থেকে আসা মাতৃ ক্রোমোজোম। তাহলে আকার ও আকৃতিতে একই রকম এবং জিনগতভাবে একই রকম একটি পিতৃ এবং একটি মাতৃ ক্রোমোজোমকে আমরা হোমোলোগাস ক্রোমোজোম বলবো। তো অনেকেই বলবা যে স্যার, পিতৃ এবং মাতৃ ক্রোমোজোম জিনগতভাবে কিভাবে একরকম হবে? পিতৃ ক্রোমোজোম পিতার দেহ থেকে, মাতৃ ক্রোমোজোম মাতার দেহ থেকে আসে, তো আকার আকৃতিতে এক হতে পারে বুঝলাম, কিন্তু জিনগতভাবে কি রকম এক হবে? এখানে জিনগতভাবে একই মানে ধরো এই পিতৃ ক্রোমোজোমের এটা প্রথম লোকাস, এটা দ্বিতীয় লোকাস, এটা থার্ড, এটা ফোর্থ লোকাস। আবার এই মাতৃ ক্রোমোজোমের একইভাবে দেখো, এইটা প্রথম লোকাস, দ্বিতীয় লোকাস, থার্ড, ফোর্থ লোকাস আমরা ধরে নিলাম। তো জিনগতভাবে একই রকম মানে পিতৃ ক্রোমোজোমের এই লোকাসটাতে যদি লম্বা বৈশিষ্ট্যের জন্য জিন থাকে, তাহলে মাতৃ ক্রোমোজোমের এই লোকাসে উচ্চতা নিয়ন্ত্রণেরই জিন থাকবে। সেটা লম্বা হোক আর খাটো হোক, এখানে উচ্চতা নিয়ন্ত্রণেরই জিন থাকবে। পিতৃ ক্রোমোজোমের এই লোকাসে যদি গায়ের রং নিয়ন্ত্রণের জিন থাকে, তাহলে এই লোকাসেও মাতৃ ক্রোমোজোমের ওই একই লোকাসে এখানে কি থাকবে? গায়ের রং নিয়ন্ত্রণেরই জিন থাকবে। এইভাবে কিন্তু জিনগতভাবে একই রকম। এখানে জিনগতভাবে একই রকম মানে আমি যদি এই চিত্রের আলোকে ব্যাখ্যা দেই, তাহলে আমার ব্যাখ্যাটা এরকম হবে যে পিতৃ ক্রোমোজোমের প্রথম লোকাসে, এই চিত্র অনুযায়ী আমি বলতেছি যে প্রথম লোকাসে যদি উচ্চতা নিয়ন্ত্রণের জিন থাকে, তাহলে মাতৃ ক্রোমোজোমের ওই 1 নাম্বার লোকাসে উচ্চতা নিয়ন্ত্রণেরই জিন থাকবে। সেটা লম্বা হোক আর খাটো হোক, মূল কথা উচ্চতা নিয়ন্ত্রণের জিন থাকবে।
পিতৃক্রোমোজোমের আমি ধরে নিলাম যে দ্বিতীয় লোকাসে গায়ের রং নিয়ন্ত্রণের জিন আছে, তাহলে মাতৃক্রোমোজোমের ওই 2 নম্বর লোকাসে গায়ের রং নিয়ন্ত্রণেরই জিন থাকবে। এইভাবে হোমোলোগাস ক্রোমোজোমগুলো জিনগতভাবে একই রকম হয়। তো হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে থাকা জিনগুলোকে পরস্পরের অ্যালিল বলে। যেমন এই পিতৃক্রোমোজোমের এই প্রথম লোকাসে যে জিনটা আছে, মাতৃক্রোমোজোমের ওই একই লোকাসে থাকা জিনটার অ্যালিল, এই দুইটা জিন কিন্তু পরস্পরের অ্যালিল। তাহলে হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে থাকা জিনগুলোকে পরস্পরের অ্যালিল বলে। আবার ধরো এই দ্বিতীয় লোকাসে থাকা জিনটা, পিতৃক্রোমোজোমের দ্বিতীয় লোকাসে থাকা জিনটা মাতৃক্রোমোজোমের দ্বিতীয় লোকাসে থাকা জিনের অ্যালিল। অর্থাৎ হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে থাকা জিনগুলোকে পরস্পরের অ্যালিল বলে। অ্যালিল একই রকম হতে পারে, আবার ভিন্ন রকমও হতে পারে। দেখো এই দুইটা অ্যালিল একই রকম, তো অ্যালিল যদি একই রকম হয় তাহলে ওই জীবকে আমরা বলবো হোমোজাইগাস জীব। তাহলে অ্যালিল যদি সমপ্রকৃতির হয় তাহলে ওই জীবকে আমরা হোমোজাইগাস জীব বলবো। আর অ্যালিল যদি ভিন্নধর্মী হয়, ধরো এখানে কালো রং নিয়ন্ত্রণের জিন আর এখানে ধরো বাদামি রং নিয়ন্ত্রণের জন্য জিন স্মল বি, তো এখানে দেখো অ্যালিল দুইটা কিন্তু বিপরীত রকম। তো অ্যালিল কিন্তু বিপরীত ধরনের হতে পারে, এবং হলে ওই জীবকে আমরা হেটারোজাইগাস জীব বলবো। তাহলে হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে থাকা একটা জিনকে আরেকটা জিনের অ্যালিল বলে। যেমন পিতৃক্রোমোজোমের এই 1 নম্বর লোকাসে থাকা জিন মাতৃক্রোমোজোমের 1 নম্বর লোকাসে থাকা জিনের অ্যালিল। অ্যালিল একই রকম হলে আমরা ওই জীবকে বলবো হোমোজাইগাস জীব, অ্যালিল ভিন্ন রকম হলে আমরা ওই জীবকে বলবো হেটারোজাইগাস জীব। তাহলে আমরা জিন বললাম, লোকাস বললাম, অ্যালিল বললাম, হোমোজাইগাস জীব, হেটারোজাইগাস জীব বললাম। এবার আমরা একটু প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি, ডমিন্যান্ট ক্যারেক্টার আর রিসেসিভ ক্যারেক্টার। পিতা এবং মাতার যে বৈশিষ্ট্যগুলো সন্তানের দেহে প্রকাশ পায়, প্রথম প্রজন্মের সন্তানের দেহে প্রকাশ পায়, সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা প্রকট বৈশিষ্ট্য বলবো। আর পিতা এবং মাতার যে বৈশিষ্ট্যগুলো প্রথম বংশধরের দেহে, প্রথম প্রজন্মের জীবের দেহে সুপ্ত অবস্থায় থাকে, সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা রিসেসিভ ক্যারেক্টার বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলবো। তাহলে পিতা এবং মাতার যে বৈশিষ্ট্যগুলো প্রথম বংশধরের দেহে প্রকাশিত হয় সেগুলা হলো প্রকট বৈশিষ্ট্য। আর পিতা এবং মাতার যে বৈশিষ্ট্যগুলো প্রথম বংশধরের দেহে সুপ্ত অবস্থায় থাকে, ওটা পরবর্তী প্রজন্মের দেহে প্রকাশ পায়, সেইটা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আমরা মেন্ডেলের প্রথম সূত্রের গাণিতিক অনুপাতের প্রতিপাদন যখন করব তখন এটা আরো ভালো বুঝতে পারবো। এবার আমরা পড়ব জিনোটাইপ আর ফিনোটাইপ কি। আমরা এবার জিনোটাইপ এবং ফিনোটাইপ বুঝব। জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন দ্বয়ের গঠনকে জিনোটাইপ বলে। তাহলে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী দুটি জিন বা জিন দ্বয়ের গঠনকে আমরা জিনোটাইপ বলবো। যেমন ধরো এই 1 নম্বর লোকাস, পিতৃক্রোমোজোমের 1 নম্বর লোকাস এবং মাতৃক্রোমোজোমের 1 নম্বর লোকাসে যে জিন আছে, এই দুইটা জিনের গঠনকে আমরা জিনোটাইপ বলবো। আবার ধরো 2 নম্বর লোকাসে যে দুইটা জিন আছে, এই দুইটা জিনের গঠনকে আমরা জিনোটাইপ বলবো। আর জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে আমরা ফিনোটাইপ বলবো। জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে আমরা ফিনোটাইপ বলবো। যেমন উচ্চতা, গায়ের রং, এগুলা তো বাহ্যিক বৈশিষ্ট্য, এগুলাকে আমরা ফিনোটাইপ বলবো। আর ব্যাকক্রস এবং টেস্ট ক্রস আমরা সূত্রের মধ্যে এর ব্যাখ্যাটা দিয়ে দিব। তো এই কয়টা আমাদের অনেক সুন্দর করে বুঝতে হবে, মনে রাখতে হবে। এবার আমরা প্রথম সূত্র নিয়ে আলোচনা করব। মেন্ডেলের প্রথম সূত্র নিয়ে আলোচনা করব। আসলে আমরা জানি যে মেন্ডেল জিনতত্ত্বের জনক। সে মটরশুঁটি উদ্ভিদ নিয়ে গবেষণা করে বংশগতি সম্পর্কে 2টা সূত্র প্রদান করেন। যদিও বিষয়টা আসলে তিনি তার গবেষণাপত্রে তাত্ত্বিক বা পরিসংখ্যানিক ব্যাখ্যা দেন,
তিনি সরাসরি কোনো সূত্র বলেননি, কিন্তু তিনি তাত্ত্বিক বা পরিসংখ্যানিক ব্যাখ্যাটা দেন। পরবর্তীতে এটা কার্ল করেন্স তিনি মেন্ডেলের এই গবেষণার ফলাফলটাকে দুইটা সূত্র আকারে উপস্থাপন করেন। তাহলে মেন্ডেলের দুইটা সূত্র আমরা বলবো। প্রথম সূত্র যেটা, এই সূত্রকে পৃথকীকরণের সূত্র বলা হয়, জননকোষের শুদ্ধতার সূত্র বলা হয়, এবং এটাকে মনোহাইব্রিড ক্রসের সূত্র বলা হয়। মানে একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে আমরা যখন ক্রস ঘটাবো তখন এইটাকে আমরা মনোহাইব্রিড ক্রস বলবো। তো মেন্ডেলের প্রথম সূত্রে আসলে একজোড়া বৈশিষ্ট্য নিয়েই কথা বলা হয়েছে। যে মেন্ডেলের প্রথম সূত্রে বলা হয়েছে যে একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর নিয়ে এখানে কথা বলা হয়েছে। তাহলে আমরা একটু বিষয়টা ভালো করে বুঝি। আমরা সূত্রটা আগে বলে নেই, তাহলে মনে হয় এটা বুঝতে সুবিধা হবে যে কেন এটা মনোহাইব্রিড ক্রস। তো প্রথম সূত্রটা হলো সংকর জীবে, মানে হাইব্রিড জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো বা জিনগুলো মিশ্রিতও হয় না, পরিবর্তিতও হয় না, বরং পাশাপাশি থাকে, এবং জননকোষ তৈরির সময় এগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যায়। সেই জন্যই কিন্তু প্রথম সূত্রকে পৃথকীকরণের সূত্র বলে। তাহলে আরেকবার দেখো সূত্রটা, যে সংকর জীবে বা হাইব্রিড জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর বা জিনগুলো মিশ্রিতও হবে না, পরিবর্তিতও হবে না, পাশাপাশি থাকবে, এবং গ্যামেট বা জননকোষ তৈরির সময় এগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যাবে। সেই জন্যই এটা পৃথকীকরণের সূত্র। আর মেন্ডেলের প্রথম সূত্রে আসলে এটা একজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কথা বলা হয়েছে, যে একজোড়া বৈশিষ্ট্যের মধ্যে ক্রস ঘটানোর কথা বলা হয়েছে। তাই এই সূত্রকে আমরা মনোহাইব্রিড ক্রসের সূত্র বলবো। এবং প্রথম সূত্রের গাণিতিক অনুপাত কিন্তু 3:1। আমরা এটা একটু দেখব এবার। যে আমরা একটু দেখি যে আমরা ধরে নিলাম মটরশুঁটি উদ্ভিদের লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী প্রকট জিন ক্যাপিটাল টি। টল মানে লম্বা, সেজন্য টল থেকে আমরা টি নিলাম। তা লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী প্রকট জিন টি, ক্যাপিটাল টি। তাহলে মটরশুঁটি উদ্ভিদের লম্বা বৈশিষ্ট্যের জিনোটাইপ কি হবে? তোমরা বলো তো দেখি। জিনোটাইপ হবে হলো দুইটা ক্যাপিটাল টি। অনেকে বলবে এখানে দুইটা ক্যাপিটাল টি কেন? একটু আগেই আমি সেটা বলছি যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন দ্বয়ের গঠনকে জিনোটাইপ বলে। বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন দ্বয়ের গঠনকে জিনোটাইপ বলে। আবার মটরশুঁটি উদ্ভিদের খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী প্রচ্ছন্ন জিন স্মল টি। তাহলে খাটো বৈশিষ্ট্যের জিনোটাইপ কি হবে? এখানে তাহলে মনে হয় তোমরা বুঝে গেছো যে জিনোটাইপ হবে দুইটা স্মল টি, কারণ জিনোটাইপ হলো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন দ্বয়ের গঠন। এবার আমরা যদি এই লম্বা এবং খাটো মটরশুঁটির যে ফুল, তাদের মধ্যে যদি পরাগায়ন ঘটায়, নিষেক ঘটায়, অর্থাৎ ক্রস ঘটায়, যদি ফিনোটাইপ, ধরো লম্বা মটরশুঁটি, এর আমি ধরে নিলাম যে এর পুরুষ ফুল হবে, পুরুষ চিহ্ন দিলাম, এটা মনে রেখো, পুরুষ চিহ্ন। তার সাথে ক্রস ঘটাবো আমি খাটো মটরশুঁটি উদ্ভিদের ফুলের, আমি ধরে নিলাম খাটো মটরশুঁটি উদ্ভিদে স্ত্রী ফুল হয়, এটা স্ত্রী চিহ্ন। এবার জিনোটাইপটা তাহলে আমরা এখানে বসায়ে দেই। লম্বা মটরশুঁটির জিনোটাইপ হলো দুইটা ক্যাপিটাল টি, খাটো মটরশুঁটির জিনোটাইপ হলো দুইটা স্মল টি। এদের গ্যামেট বা জননকোষ কেমন হবে? এদের গ্যামেটে তো তাহলে একটা করে জিন যাবে। তোমরা জানো যে গ্যামেট মিওসিস প্রক্রিয়ায় তৈরি হয়। মিওসিসের সময় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস পায়, তাহলে জিন যা থাকে তার অর্ধেক সংখ্যক জিন গ্যামেটে যাবে। জিনোটাইপে যদি এখানে দুইটা জিন থাকে তাহলে গ্যামেটে তো একটা করে যাবে, কারণ গ্যামেট মিওসিস প্রক্রিয়ায় তৈরি হয়।
এখানেও একইভাবে এদের গ্যামেটে জিন থাকবে কি স্মল টি। এবার প্রথম প্রজন্মকে আমরা F1 দ্বারা চিহ্নিত করব। যদি এই গ্যামেটের সাথে এই গ্যামেটের আমরা মিলন ঘটাই তাহলে আমরা কি জিনোটাইপ পাবো? ক্যাপিটাল টি স্মল টি। এটার সাথে যদি এইটার আমরা ক্রস ঘটাই ক্যাপিটাল টি স্মল টি, এটা ক্রস ঘটালে ক্যাপিটাল টি স্মল টি, এটা ঘটালে ক্যাপিটাল টি স্মল টি, একই বিষয়। তাহলে আমরা বলি তো দেখি প্রথম প্রজন্মে সকলেই আমরা যে মটরশুঁটি উদ্ভিদগুলো পাবো কেমন হবে? তারা সকলেই লম্বা হবে। প্রথম প্রজন্মে আমরা যতগুলো মটরশুঁটি উদ্ভিদ পাবো সকলেই লম্বা হবে। কেন? যারা বলবো স্যার এখানে তো খাটো বৈশিষ্ট্যের জিন আছে, আমরা আগেই বলছি প্রথম প্রজন্মে কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে না। তো আমরা কিন্তু এখানে খাটো বৈশিষ্ট্যটাকে প্রচ্ছন্ন বলছি। আমরা সংজ্ঞায় বলছি কি প্রথম প্রজন্মে প্রকট বৈশিষ্ট্যের প্রকাশ ঘটবে। তো এখানে খাটো বৈশিষ্ট্যেরও জিন আছে, লম্বা বৈশিষ্ট্যেরও জিন আছে। আমরা লম্বা হবে এগুলা বলতেছি, আমরা প্রথম প্রজন্মে সকলেই লম্বা হবে, কারণ লম্বা বৈশিষ্ট্যটা প্রকট। এখানে প্রকট বৈশিষ্ট্যের প্রকাশ ঘটবে, এখানে খাটো বৈশিষ্ট্যের প্রকাশ ঘটবে না, কারণ খাটো বৈশিষ্ট্য প্রচ্ছন্ন। এখন অনেকে বলবা মাঝারি বলবো না, লম্বা আর খাটো মিলে না। কারণ মেন্ডেল সূত্রে কি বলছে দেখো, বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিতও হয় না, পরিবর্তিতও হয় না, পাশাপাশি থাকে। তাহলে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর বা জিনগুলো কিন্তু মিশ্রিত হবে না। ব্যতিক্রম সেটা অন্য কথা, আমরা ব্যতিক্রম নিয়েও আলোচনা করব। কিন্তু স্বাভাবিক ক্ষেত্রে এখানে দেখো লম্বা এবং খাটোর জিন কিন্তু মিশ্রিত হয়ে মাঝারি কোনো বৈশিষ্ট্য তৈরি করবে না, কারণ মেন্ডেল তার সূত্রে বলছে কি বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো বা জিনগুলো মিশ্রিতও হবে না, পরিবর্তিতও হবে না, পাশাপাশি থাকবে। এবার আমরা যদি একটা সাধারণ একটা ক্রস ঘটাই, আমরা একটু উপরে একটু মিশাই নেই, আমরা উপরে এতটুকু মিশাই নিলাম। আমরা যদি F1 এর একটা উদ্ভিদের সাথে মানে F1 এর সাথে আমরা F1 এর ক্রস ঘটাবো, মানে F1 এর একটা জীবের সাথে ধরো এইটাকে আমরা ধরে নিলাম যে এই মটরশুঁটি উদ্ভিদে পুরুষ ফুল হয়, ক্রস আমরা এইটা বা এইটা বা এইটা যে কোনো একটা আমি ধরে নিলাম যে ওদের স্ত্রী ফুল হয়। মানে F1 এরই একটা জীবের সাথে F1 এরই আর একটা জীবের আমরা ক্রস ঘটাচ্ছি। তাহলে এখানে গ্যামেট কি হবে? গ্যামেটের জিনগুলো কি হবে? এদের একটা গ্যামেটে মানে ক্যাপিটাল টি আর একটাতে স্মল টি। এখানেও একটাতে হবে কি ক্যাপিটাল টি, একটাতে স্মল টি। ওই একই কথা যদি বলো জিনোটাইপে দুইটা জিন গ্যামেটে একটা করে কেন? গ্যামেট মিওসিস প্রক্রিয়ায় তৈরি হয় সেজন্য। এবার আমাদের দ্বিতীয় প্রজন্ম F2, আমরা দ্বিতীয় প্রজন্মকে F2 দ্বারা চিহ্নিত করব। যদি এই দুইটা গ্যামেটের মিলন হয় তাহলে কি হবে? দুইটা ক্যাপিটাল টি, এটার যদি মিলন হয় ক্যাপিটাল টি স্মল টি, এই দুইটা যদি হয় ক্যাপিটাল টি স্মল টি, এই দুইটা যদি হয় স্মল টি, তাহলে এইটা কি? লম্বা। এই মটরশুঁটিটা কি বলবো আমরা? লম্বা। এই দুইটাও কি বলবো? লম্বা। আর এইটা হলো কি? খাটো। এই জিনোটাইপে কোনো প্রকট জিন নাই, তাই এখানে প্রচ্ছন্ন জিনের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটবে। আমাদের মনে রাখতে হবে যে একটা জিনোটাইপে প্রকট জিন প্রচ্ছন্ন জিন দুইটাই আছে, সেই ক্ষেত্রে কিন্তু প্রকট জিনের বৈশিষ্ট্যেরই প্রকাশ ঘটবে। আর যখন একটা জিনোটাইপে প্রকট জিন থাকবে না, শুধুমাত্র সেই ক্ষেত্রে প্রচ্ছন্ন জিনের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটবে। তো এই জিনোটাইপে দেখি আমরা যে কোনো প্রকট জিন নাই, তাহলে এই ক্ষেত্রে প্রচ্ছন্ন জিনের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটবে, অর্থাৎ খাটো বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে। তাহলে আমরা কি দেখলাম? যে দ্বিতীয় প্রজন্মে লম্বা হলো কয়টা? 3টা। খাটো হলো কয়টা? 1টা। 3:1 হলো। তাহলে মেন্ডেলের সূত্রে কি বলছে দেখো, সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর মিশ্রিতও হয় না, পরিবর্তিতও হয় না, পাশাপাশি থাকে। তো দেখো প্রথম প্রজন্মের জীবে কিন্তু লম্বা আর খাটো বৈশিষ্ট্যের জিন কিন্তু মিশ্রিত হয়নি, পরিবর্তিত হয়ে মাঝারি বৈশিষ্ট্যের কোনো মটরশুঁটি তৈরি করেনি কিন্তু। এবং পরবর্তীতে গ্যামেট তৈরির সময় জিনগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যায়। দেখো এখানে যখন গ্যামেট তৈরি হচ্ছে, এই যে জিনগুলো কিন্তু পরস্পর থেকে কি হয়ে গেছে? পৃথক হয়ে গেছে জিনগুলো। তাহলে এই যে এখান থেকে দেখাই আমরা যে সংকর জীবে দেখো বিপরীত বৈশিষ্ট্যের জিনগুলো মিশ্রিত হয় না, পরিবর্তিত হয় না, পাশাপাশি থাকে। এবং এদের গ্যামেট তৈরির সময় যে এখান থেকে দেখান লাগবে, এখান থেকে নয়,
এখানে দেখো কিন্তু গ্যামেটগুলো কিন্তু পৃথক হয়ে গেছে, লম্বা এবং খাটোর, সরি গ্যামেট নয় জিন, এখানে লম্বা এবং খাটো বৈশিষ্ট্যের জিন কিন্তু আলাদা হয়ে গেছে। দেখো এই সংকর জীব, এটা একটা সংকর জীব, এখানে কিন্তু বিপরীত বৈশিষ্ট্যের জিন ছিল, একটা লম্বা বৈশিষ্ট্যের জিন ছিল, একটা খাটো বৈশিষ্ট্যের জিন ছিল, কিন্তু দেখো গ্যামেট তৈরির সময় এই জিনগুলো পরস্পর থেকে পৃথক হয়ে গেছে কিন্তু গ্যামেটের মধ্যে। এইটাই মেন্ডেল বলছে যে সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিতও হবে না, পরিবর্তিতও হবে না, পাশাপাশি থাকবে। এই যে এখানে দেখো এই সংকর জীবে দুইটা বিপরীত বৈশিষ্ট্যের জিন পাশাপাশি আছে, ওরা মিশ্রিত হয়নি, মিশ্রিত হয়ে কোনো মাঝারি বৈশিষ্ট্য তৈরি করেনি, কিন্তু ওদের দেখো গ্যামেট তৈরির সময় কিন্তু এই জিনগুলো পৃথক হয়ে গেছে, সেই জন্য এটা পৃথকীকরণের সূত্র। আর এখানে এক জোড়া বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু ক্রস ঘটানো হচ্ছে, দেখো লম্বা একটা বৈশিষ্ট্য, খাটো একটা বৈশিষ্ট্য, তাহলে এক জোড়া বৈশিষ্ট্যের মধ্যে ক্রস ঘটানো হচ্ছে, তাই এই সূত্রকে আমরা মনোহাইব্রিড ক্রসের সূত্র বলবো। তো আমরা এর পরের লেকচারে এই প্রথম সূত্রের ব্যতিক্রম নিয়ে আলোচনা করব, তোমরা ওইটাও দেখে নিও সবাই।